আসসালামু আলাইকুম। গুড ইভিনিং টু এভরিওয়ান। আজকে আমরা আমাদের নিওপ্লাসিয়ার থার্ড লেকচারটা কন্টিনিউ করব। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ ইউর প্র্যাকটিক্যাল লাইফ। মানে এই যে কনসেপ্টগুলো, ক্লিনিক্যাল অ্যাসপেক্ট এবং ল্যাবরেটরি ডায়াগনোসিস, এটা যে শুধু আপনাদের পরীক্ষায় লাগবে তাই না, সারা জীবন আপনি যে স্পেশালিটিতেই থাকেন সেখানেই আপনার এই কনসেপ্টটা লাগবে। এজন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি খুবই গ্রস কিছু কথা বলবো আপনাদের, যেটা আপনাদের সারা জীবন লাগবে। বিশেষ করে ল্যাবরেটরি ডায়াগনোসিসের যে জায়গাটা, এটা অনেকের কাছে এই কনসেপশনটা ক্লিয়ার না, যে একটা টিউমার হলে আমরা কিভাবে ল্যাবরেটরি ডায়াগনোসিস করি, বা কোন ইনভেস্টিগেশনের পরে আমাদের কোন ইনভেস্টিগেশনে যাওয়া উচিত, কোন ইনভেস্টিগেশনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা কোনটা করা যাবে না। এই বিষয়গুলা একটা মেডিকেল স্টুডেন্ট বা একজন ডাক্তার যে স্পেশালিটিরই হন না কেন, ওনার জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের দেশে অনেকেরই এটা সম্পর্কে ক্লিয়ার কাট কনসেপশন নাই। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে এই জিনিসগুলো আজকে একটা কনসেপশন দেওয়া। তো প্রথম অংশটা হচ্ছে আমার ক্লিনিক্যাল অ্যাসপেক্ট। আপনারা জানেন একটা টিউমারের ক্লিনিক্যাল যে অ্যাসপেক্ট আছে, বিশেষ করে তার ক্লিনিক্যাল ফিচার এবং সাইন সিমটম, সেটার সাথে প্যাথোলজির খুব ক্লোজ একটা রিলেশনশিপ আছে, সেই জিনিসটাও জানা প্রয়োজন। সো লেটস স্টার্ট। সো দ্য বেসিক কনসেপ্ট হচ্ছে, একটা বিনাইন টিউমারের আপনি অনেক লং হিস্ট্রি পাবেন। কারণ বিনাইন টিউমার দে আর স্লো গ্রোয়িং। যখন আপনার কাছে এটা আসবে তখন পেশেন্ট আপনাকে হিস্ট্রি দিবে একটা ইয়ার্স টু মান্থস, এরকম একটা লম্বা হিস্ট্রি দিবে। ম্যালিগন্যান্ট টিউমার দে আর র্যাপিডলি গ্রোয়িং, এই জন্য ম্যালিগন্যান্ট টিউমারের হিস্ট্রিটা হবে শর্ট। এটা বেসিক, সবসময় যেটা হবে তা নয়, বেশিরভাগ ক্ষেত্রেই দিস ইজ দ্য রুল অফ থাম। Benign tumors tend to be slow growing, well circumscribed। এই কথাটার মানে হচ্ছে, আমি গতদিন বলেছিলাম, most benign tumors they are encapsulated। যেহেতু encapsulated এবং well circumscribed, এই জন্য benign tumor they are সাধারণত এগুলো মোবাইল হয়। আপনি যদি পালপেট করেন দেখবেন the benign lump they are mobile। যেমন একটা লাইপোমা, benign tumor of soft tissue origin, adipocyte origin, the lipoma extremely mobile। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারের একটা পার্টিকুলার ফিচার হচ্ছে, ম্যালিগন্যান্ট টিউমার ইনভেটস ইনটু সারাউন্ডিং টিস্যু, এবং আশেপাশের টিস্যুর মধ্যে ইনভেট করার কারণে ম্যালিগন্যান্ট টিউমারটা ওয়েল সার্কামস্ক্রাইব হয় না, এটা সাধারণত ফিক্স হয়ে যায়। যেমন ব্রেস্টের একটা টিউমার, এটা তার ওভারলাইং স্কিনের সাথে ফিক্স হয়ে যেতে পারে, বা মাসল থেকে অরিজিনেটেড একটা সার্কোমা, যেমন র্যাপ্টোমায়োসার্কোমা, এটা একটা ফিক্স হার্ড ম্যাস হতে পারে। সো এটা একটা বেসিক থিম টু ডিফারেন্সিয়েট বেনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমার। যে ম্যালিগন্যান্ট টিউমার গুলো সাধারণত ফিক্স হয়, কনসিস্টেন্সি হার্ড হয়। বিশেষ করে কিছু ক্যান্সার আছে, দে আর প্রোডিউসিং কোলাজেন, এগুলোকে আমরা বলি স্কিরাস কার্সিনোমা। ব্রেস্ট ক্যান্সার ইজ ওয়ান টাইপ অফ স্কিরাস কার্সিনোমা। এগুলো একদম স্টোনি হার্ড হয়ে যায়। বিনাইন টিউমার যেহেতু ওয়েল সার্কামস্ক্রাইব, এজন্য বিনাইন টিউমার গুলো মোবাইল এবং ডিস্টিংক্ট হয়। So malignant tumors are usually rapidly growing। যেহেতু র্যাপিডলি গ্রোয়িং, এজন্য ম্যালিগন্যান্ট টিউমারের হিস্ট্রিটা শর্ট হয়। They are poorly circumscribed because most malignant tumors are not encapsulated and they infiltrate into surrounding tissue, and that's why they are fixed to the surrounding tissues and local structures। এজন্যই যখন একটা লাম্প আর কি, সেটা ফিক্স পাবো আমরা চিন্তা করবো it could be a malignant tumor। সো বায়োপসি আমরা আজকে এটা আলোচনা করবো, যে বায়োপসি সম্পর্কে ডিটেইলস। সো বায়োপসি or excision is generally required before a tumor can be classified as benign or malignant। So আসলে একটা টিউমার বিনাইন না ম্যালিগন্যান্ট, এটা অনেক সময় ক্লিনিক্যাল হিস্ট্রি থেকে এটা আলাদা করা নাও যেতে পারে, বা লোকাল এক্সামিনেশন করে এটা আলাদা নাও করা যেতে পারে। ফর কনফার্মেশন উই নিড বায়োপসি। বায়োপসি কি জিনিস আমরা কিছুক্ষণ পরে এটা নিয়ে আলোচনা করব। সো টিউমারের কিছু লোকাল ইফেক্ট আছে।
কিছু হরমোনাল ইফেক্ট আছে, কিছু টিউমার পার্টিকুলারলি অরিজিনেটিং ফ্রম এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এই টিউমার গুলো বিভিন্ন হরমোন তৈরি করে, যেমন অ্যাড্রেনাল কর্টিক্যাল টিউমার, এরা বিভিন্ন ধরনের হরমোন তৈরি করে। বা একটা প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, ইট মে প্রডিউস প্যারাথরমোন। সো এন্ডোক্রাইন গ্ল্যান্ডে যদি কোনো টিউমার হয়, এরা বিভিন্ন ধরনের হরমোন, এক্সেসিভ প্রোডাকশন অফ হরমোন করার মাধ্যমে এরা বিভিন্ন সাইন সিমটম করতে পারে। আর লোকাল ইফেক্ট মানে হচ্ছে একটা টিউমার বা একটা লোকালাইজড ম্যাস, এটা লোকালি কিছু মানে লোকাল কম্প্রেশনের কারণে কিছু সাইন সিমটম পাওয়া যায়। and this sign symptoms are particularly important in case of brain tumor. ব্রেন টিউমারের কিছু পিকুলিয়ারিটি আছে, যদি আমি আপনাদের সিএনএস প্যাথোলজি পড়াই এই জিনিসগুলো বলবো। তার মধ্যে একটা পিকুলিয়ারিটি হচ্ছে ব্রেন টিউমার এটা বিনাইন বা ম্যালিগন্যান্ট, এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেন টিউমারটার লোকেশন কোথায়। যদি একটা বিনাইন টিউমার, হয়তো সিম্পল 1 সেন্টিমিটার টিউমার যেটা ব্রেন স্টেমকে কম্প্রেস করতে পারে, এটার দ্বারাই একটা মানুষ মারা যেতে পারে। কিন্তু এটার সাইজ কিন্তু জাস্ট 1 সেন্টিমিটার, and this is a benign tumor. So location, this is very important for brain tumor। যেমন একটা পিটুইটারি গ্ল্যান্ড আপনারা জানেন, এটা অ্যানাটমিক্যালি একটা সেলা টার্সিকার মধ্যে থাকে। একটা স্মল পিটুইটারি অ্যাডেনোমা, অ্যাডেনোমা মানে হচ্ছে বিনাইন টিউমার অরিজিনেটিং ফ্রম গ্ল্যান্ডুলার টিস্যু, আমরা গতদিন বলেছিলাম। যদিও এটা বিনাইন হয়, অ্যাডেনোমা বিনাইন, কিন্তু এই 1 সেন্টিমিটার অ্যাডেনোমা এটা আশেপাশের স্ট্রাকচারকে কম্প্রেস করতে পারে এবং কম্প্রেশন করে নরমাল টিস্যুকে কম্প্রেশন করার কারণে সিরিয়াস হাইপোপিটুইটারিজম হতে পারে এবং এটার কারণে এমনকি রোগী মারাও যেতে পারে। এর মানে হচ্ছে যে লোকাল ইফেক্টের কারণেও অনেক সময় লোকাল ইফেক্ট সামটাইম দে প্রডিউস মর্টালিটি, পার্টিকুলারলি ইন কেস অফ বিনাইন টিউমার। আবার লোকাল ইফেক্টের কারণে আমরা যে সিমটম গুলো পাই, সামটাইমস দে আর লাইফ সেভিং ফর এ পেশেন্ট। যেমন একটা টিউমার হয়েছে, আপনারা মনে করেন ইসোফ্যাগাসের একটা টিউমার হয়েছে, আপার ইসোফ্যাগাসে, দি পেশেন্ট প্রেজেন্টস উইথ ডিসফ্যাজিয়া। এবং এই ডিসফ্যাজিয়া ইভালুয়েট করতে যে আমরা যখন আপার জিআইটি এন্ডোস্কোপি করি, এবং এন্ডোস্কোপি করে আমরা দেখি তার ইসোফ্যাগাসে একটা ম্যাস আছে, আমরা ওখান থেকে বায়োপসি করি এবং বায়োপসি করে ডায়াগনোসিস করি দিস ইজ এ ক্যান্সার, এবং এটাকে খুব দ্রুত ট্রিটমেন্ট করি এবং রোগী হয়তো এর দ্বারা ভালো হয়ে যেতে পারে। সো এই যে লোকাল যে সিমটমটা প্রডিউস করলো ডিসফ্যাজিয়া, এটার কারণে অনেক সময় আর্লি ডায়াগনোসিস আমাদের সম্ভব হয় এবং আলটিমেটলি দ্রুত চিকিৎসা করার কারণে সামটাইমস দিস ইজ লাইফ সেভিং। অনেক টিউমার আছে যেটা অনেক লেটলি প্রেজেন্ট করে। এই লেটলি প্রেজেন্ট করার কারণে এটা যতদিনে প্রেজেন্ট করে ম্যালিগন্যান্ট টিউমারটা, ততদিন হয়তো এটা মেটাস্ট্যাসিস হয়ে গেছে অন্য অর্গানে, তখন আমাদের আর খুব বেশি কিছু করার থাকে না। এই জন্য আর্লি যদি কোনো টিউমার প্রেজেন্ট করে, এটা অনেক সময় পেশেন্টের জন্য লাইফ সেভিং হতে পারে। এটা আমি বলে ফেলেছি, benign and malignant neoplasm arising in endocrine glands can be clinical, can produce clinical problems by producing hormone, যেমন আমি বললাম adrenocortical adenoma may produce adrenal hormone, or a parathyroid adenoma may produce parathormone. So sometimes the tumor can be erosive and destructive, and cancers or the expansive pressure of a benign tumor or any natural orifice such as skin or mucosa of the gut may cause ulceration, secondary infection or bleeding. এটা হলো ভিসকাসের ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, বিশেষ করে গাটের ক্ষেত্রে। যেমন একটা গ্যাস্ট্রিক ক্যান্সার অনেক সময় এটা প্রেজেন্ট করে একটা গ্যাস্ট্রিক আলসার হিসেবে। এন্ডোস্কোপি করে আমরা ওখান থেকে বায়োপসি নিয়ে আসি, বায়োপসি করে এটা ডায়াগনোস হয় দিস ইজ এ ক্যান্সার, এবং এই আলসারেশনের কারণে এখান থেকে ব্লিডিংও হতে পারে। So a gastric cancer patient may present with hematemesis and even sometimes melena. So এইরকম প্রেজেন্টেশন নিয়েও আসতে পারে একটা ক্যান্সার। আবার অনেক সময় একটা আলসার হয়ে সেখানে আলসার ও প্রলিফারেটিভ গ্রোথ হয়ে যেতে পারে, এবং গ্রোথে এখানে ইনফেকশন, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল অর ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে, এটা নিয়েও একটা ক্যান্সার প্রেজেন্ট করতে পারে। এটা স্কিনের ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায়। So here we are showing some local effects of tumor. So একটা টিউমার, সেটার কারণে প্রধান প্রেজেন্টেশন হেমোরেজ হতে পারে। কিছুক্ষণ আগে আমি বললাম যে একটা গ্যাস্ট্রিক ক্যান্সার মে প্রেজেন্টস উইথ
হেমাটেমেসিস, সামটাইমস মেলেনা বা একটা কোলোনিক ক্যান্সার, সেটার প্রথম প্রেজেন্টেশনই হতে পারে একটা মেলেনা অথবা হেমাটোকেজিয়া। একটা ব্রঙ্কাসের ক্যান্সার, সেটার প্রথম প্রেজেন্টেশন হতে পারে হিমোপটাইসিস, দ্যাট ইজ ব্লাড অ্যালং উইথ কাফ। একটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, তার প্রেজেন্টেশন হতে পারে পারভেজাইনাল ব্লিডিং। একটা ব্লাডার ক্যান্সার বা একটা কিডনির ক্যান্সার, সেটার প্রেজেন্টেশন হতে পারে হেমাচুরিয়া। সো সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে কোনো অরিফিস দিয়ে যদি ব্লিডিং হয়, one of the cause, particularly in old age, we should think about this could be a cancer. সো একটা ক্যান্সার প্রেজেন্ট করতে পারে লাম্প নিয়ে, একটা টিউমার প্রেজেন্ট করতে পারে লাম্প নিয়ে। এটা কমন হচ্ছে ব্রেস্টের ক্ষেত্রে। একটা ব্রেস্ট ক্যান্সারের সবচেয়ে কমন প্রেজেন্টেশনই হচ্ছে ব্রেস্ট লাম্প, পালপেবল ব্রেস্ট লাম্প। একটা লিম্ফ নোডের যেটা ক্যান্সার, সেটাকে বলি আমরা লিম্ফোমা। লিম্ফোমা presents as a discrete mass, sometimes generalized lymphadenopathy. যদি মোর দেন 2 lymph node group ইনভলভ হয়, তখন এটাকে বলি আমরা generalized lymphadenopathy। একটা টেস্টিসের ক্যান্সার, সেটা প্রেজেন্ট করতে পারে টেস্টিকুলার ম্যাস দিয়ে। So lump, this is one of the important presentation of any tumor or cancer. বোন পেইন বা ফ্র্যাকচার, সেকেন্ডারি ফ্র্যাকচার এগুলোকে বলি আমরা। এটা একটা প্রাইমারি বোন টিউমার, যেমন একটা সার্কোমা, এটার প্রেজেন্টেশন হতে পারে, অথবা অন্য কোথাও কোনো জায়গার ক্যান্সার যেটা মেটাস্ট্যাসিস হয়ে বনে আসছে, সেটার কারণে বোন পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। যেমন কমন একটা এরকম উদাহরণ হচ্ছে প্রোস্টেটিক ক্যান্সার মেটাস্টাসাইজ টু lumbar vertebra and the patient presents with low back pain. এটা খুবই কমনলি পাওয়া যায়। একটা থাইরয়েড ক্যান্সার, ফলিকুলার কার্সিনোমা, এটা মেটাস্টাসিস হয়ে গেছে পেলভিক বোনে, এবং পেশেন্ট মে প্রেজেন্টস উইথ লোয়ার অ্যাবডোমিনাল পেইন। সো বোন পেইন বা ফ্র্যাকচার বিশেষ করে ওল্ড এজে যদি হয় বা ইয়ং এজে হতে পারে, আমরা অবশ্যই চিন্তা করবো যে এটা একটা ক্যান্সার হতে পারে। স্কিনের অ্যাবনরমালিটি, এটা কমন একটা প্রেজেন্টেশন হচ্ছে মেলানোমার ক্ষেত্রে, যদিও আমাদের দেশে মেলানোমা খুব কম, কিন্তু বেসাল সেল কার্সিনোমা খুব কমনলি পাওয়া যায়। এটা একটা ক্যান্সারের প্রেজেন্টেশন হতে পারে। আলসার already we have discussed, dysphagia already we have discussed, constipation, abdominal discomfort or pain, this could be a initial presentation of a colorectal cancer. Airway obstruction বা stridor, cough, recurrent infection, this could be a common presentation of bronchial carcinoma. Odynophagia, আপনারা জানেন, painful deglutition, this could be a presentation of early presentation of carcinoma esophagus or carcinoma bronchus. Ascites নিয়ে প্রেজেন্টেশন হতে পারে একটা ক্যান্সারের, particularly in case of ovary, stomach বা pancreasের ক্যান্সার। So this is a common thing in case of cancer, এটাকে বলি আমরা ক্যান্সার ক্যাকেক্সিয়া। ক্যাকেক্সিয়া একটা জেনারেলাইজড টার্ম। ক্যান্সার ক্যাকেক্সিয়ার একটা পার্টিকুলার বৈশিষ্ট্য হচ্ছে এখানে সিভিয়ার মাসল ওয়াস্টিং হয় এবং পেশেন্ট একেবারে এইরকম ক্যাকেক্সিক হয়ে যায়। এবং এই ক্যান্সার ক্যাকেক্সিয়া, দিস ইজ মেডিয়েটেড বাই সাম mediator like tumor necrosis factor, interferon gamma, interleukin 1 and interleukin 6. So cancer cachexia, this could be a presenting problem in a cancer patient. অনেক ক্যান্সারের ক্ষেত্রে আমরা এনিমিয়া পাই। ক্যান্সারের ক্ষেত্রে কমন যে এনিমিয়াটা আমরা পাই, এটাকে আমরা বলি এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। ক্যান্সার সেল কিছু মেডিয়েটর প্রডিউস করে, যারা আলটিমেটলি বোন ম্যারো সাপ্রেশন করে, এবং এই বোন ম্যারো সাপ্রেশনের কারণে পেশেন্ট এনিমিয়া নিয়ে প্রেজেন্ট করে, এটাকে বলি আমরা এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। আবার কিছু কিছু ক্যান্সার, বিশেষ করে কোলোরেক্টাল ক্যান্সার অথবা আপার জিআই ক্যান্সার, পেশেন্ট প্রেজেন্ট করে আপার জিআই ব্লিডিং নিয়ে। এই ব্লিডিং এর কারণে তাদের anemia হতে পারে, and definitely this is a type of blood loss anemia, that is iron deficiency anemia. So anemia of chronic disease, this is most common anemia in malignancy. যে কোনো ক্যান্সারের লেট কেসে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে anemia নিয়ে। আয়রন ডেফিসিয়েন্সি anemia, এটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সার ডিউ টু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লাড লস এর কারণে হতে পারে। ম্যাক্রোসাইটিক anemia হতে পারে অনেক সময় due to folic acid deficiency এবং র্যাপিড টিউমার গ্রোথের কারণে ডিএনএ সিনথেসিস ঠিকমতো হয় না, ওই সময় ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে।
CLL এবং লিম্ফোমা, that is chronic lymphocytic leukemia এবং লিম্ফোমা, sometimes they may present with autoimmune hemolytic anemia. আরেকটা অ্যানিমিয়া হয় যদি ক্যান্সার সেল বোন ম্যারোতে মেটাস্টাসিস করে যায়, দেয়ার ইজ মায়োলোসাপ্রেশন এবং আলটিমেটলি ব্লাড সেলগুলোর প্রোডাকশন কমে যায়, এটাকে আমরা বলি মায়োলোথিসিক অ্যানিমিয়া। দিস ইজ এ ফিচার অফ দ্য মেটাস্ট্যাটিক কার্সিনোমা টু বোন ম্যারো। এটা ভেরি ইম্পর্টেন্ট, আপনাদেরকে এক্সামিনাররা জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। নামের মধ্যেই বোঝা যাচ্ছে প্যারা মানে আশেপাশে, নিওপ্লাস্টিক মানে তো বুঝতেই পারতেছেন টিউমার। সো টিউমার সেল তারা বিভিন্ন ধরনের সাবস্ট্যান্স প্রডিউস করে এবং এই সাবস্ট্যান্স গুলোর কারণে তার একটা প্রেজেন্টেশন হয় যেটা সরাসরি ওই টিউমারের সাথে রিলেটেড, এটাকে এভাবে এক্সপ্লেইন করা যায় না। সবচেয়ে কমন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হচ্ছে এন্ডোক্রাইনোপ্যাথি। কিছু টিউমার আছে তারা বিভিন্ন ধরনের সাবস্ট্যান্স প্রডিউস করে এবং এই সাবস্ট্যান্স গুলো অনেকগুলো আছে হরমোনের মতো। সো পেশেন্ট প্রেজেন্টস উইথ বিভিন্ন ধরনের হরমোনাল ডিজিজ লাইক কুশিং সিনড্রোম, হাইপারক্যালসিমিয়া। সেকেন্ড কমন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হচ্ছে কিছু নিউরোপ্যাথিক সিনড্রোম নিয়ে তারা প্রেজেন্ট করে, পার্টিকুলারলি পলিমায়োপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি আর মায়োস্থেনিয়া গ্রাভিস লাইক দিস। কিছু স্কিন ডিসঅর্ডার নিয়ে প্রেজেন্ট করতে পারে পেশেন্ট, পার্টিকুলারলি জিআই ট্র্যাক্টের ম্যালিগন্যান্সির একটা পেশেন্ট স্কিনের ব্ল্যাকিশ ডিসকালারেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেটাকে আমরা বলি অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। So paraneoplastic syndrome, sometimes they are very important because sometimes paraneoplastic syndrome, this could be earliest manifestation of an occult neoplasm. একটা পেশেন্টের হয়তো একটা ক্যান্সার আছে, মনে করেন তার গ্যাস্ট্রিক ক্যান্সার হয়েছে, যেটা এখনো ক্লিনিক্যালি ম্যানিফেস্ট হয়নি, কিন্তু আমরা তার স্কিনে কিছু ব্ল্যাকিশ ডিসকালারেশন পেলাম, যেটাকে আমরা বললাম অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, এবং এটা থেকে আমরা একটা ধারণা নিতে পারি প্রবাবলি the patient have a gastrointestinal malignancy। এইভাবে আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন অনেক সময় প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের মাধ্যমে আমরা পাই। আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে অনেক সময় এই যে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম গুলো এগুলো খুব সিভিয়ার এনাফ হয়, যেটা পেশেন্টের জন্য পেশেন্টের মরবিডিটি এবং ইভেন সামটাইমস মর্টালিটির জন্য দায়ী হতে পারে। একটা ক্যান্সার সেটা হয়তো প্যারা হরমোন লাইক সাবস্ট্যান্স প্রডিউস করতেছে এবং আলটিমেটলি প্রেজেন্টস উইথ হাইপারক্যালসিমিয়া। আপনারা জানেন হাইপারক্যালসিমিয়া সামটাইমস ভেরি নটোরিয়াস। এটার কারণে পেশেন্টের সিগনিফিক্যান্ট পেপটিক আলসার ডিজিজ বা কনস্টিপেশন এই ধরনের প্রবলেম হতে পারে। সো তার অন্য জায়গায় ক্যান্সার হয়েছে কিন্তু সেই ক্যান্সারের কারণে প্রেজেন্ট করতেছে সিভিয়ার পেপটিক আলসার ডিজিজ নিয়ে, এবং সামটাইমস দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। অনেক সময় এই প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম গুলোকে একটা মেটাস্ট্যাটিক ডিজিজের মতো মনে হতে পারে, এটার একটা সিগনিফিক্যান্স এই প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম গুলোর। এটা আপনাদের রবিন্স প্যাথোলজি 10th এডিশন থেকে এই স্ক্রিনশটটা নেওয়া হয়েছে। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম গুলো এই চার্টের মধ্যে আছে। সবচেয়ে কমন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হচ্ছে স্যার এন্ডোক্রাইনোপ্যাথি, যেমন স্মল সেল ক্যান্সার অফ লাং। This is one of the cancer which produce many paraneoplastic syndrome. So small cell carcinoma of lung, এটা অনেক সময় adrenocorticotropic hormone like substance তৈরি করে, এবং this adrenocorticotropic hormone they produce steroid hormones, and ultimately patient presents with Cushing syndrome. আরো অনেকগুলো এন্ডোক্রাইনোপ্যাথি হতে পারে, যেমন সিয়ার সিনড্রোম, হাইপারক্যালসেমিয়া, hypoglycemia, polycythemia. Neurological manifestation, এটা হলো second common paraneoplastic syndrome in case of cancer. Most common is myasthenia gravis, and this is a feature of a bronchogenic carcinoma, particularly a cancer originating from superior sulcus. এটাকে আমরা বলি apical lung tumor, অনেক জায়গায় এটাকে বলে Pancoast tumor। এই টিউমারের একটা প্রধান প্রেজেন্টেশনই হয় patient presents with myasthenia gravis। কিছু ডার্মাটোলজিক ডিসঅর্ডার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, যেমন অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স আমরা বললাম, এবং দিস ইজ এ ফিচার অফ গ্যাস্ট্রিক প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা, লাং কার্সিনোমা। এন্ড লাস্ট কিছু অস্টিও আর্টিকুলার কিছু ম্যানিফেস্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। ওয়ান অফ দ্য কমন ম্যানিফেস্টেশন ইজ ফিঙ্গার ক্লাবিং। So finger clubbing, you should remember this is a feature of bronchogenic carcinoma, and this is a paraneoplastic syndrome.
This concept is very important. এটা আপনাদের সারা জীবন এই গ্রেডিং আর স্টেজিং এর কনসেপ্টটা আপনাদের লাগবে, যে একটা ক্যান্সারের ক্ষেত্রে গ্রেডিং কি, স্টেজিং কি, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটার উপর ভিত্তি করে আমরা ট্রিটমেন্ট করব, এই জিনিসগুলো সারা জীবন আপনাদের লাগবে। সো প্রথমেই বলে নিই যে গ্রেডিং এবং স্টেজিং এই দুটোর মধ্যে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট বা ট্রিটমেন্টের জন্য যেটা বেশি লাগে সেটা হচ্ছে স্টেজিং। আমরা সাধারণত একটা ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট প্ল্যানিং করি স্টেজিং এর উপর ভিত্তি করে। যেমন একটা আর্লি স্টেজ ক্যান্সার, আমি আপনাদের একটু পরে বলবো, আমরা চেষ্টা করি এটাকে লোকালি এক্সিশন করে ফেলতে। কিন্তু একটা ক্যান্সার যদি লেট স্টেজে প্রেজেন্ট করে, তার মানে হচ্ছে এটা মেটাস্ট্যাসিস হয়ে গেছে, তখন আমাদের কাছে আর এক্সিশন করার আর কোনো চান্স থাকে না। তখন এটাকে আমরা কেমো রেডিয়েশন বা অন্য কোনো থেরাপি দিয়ে ট্রিট করার চেষ্টা করি। দিস ইজ বেসিক থিং। So staging is more important than grading in case of treatment decision. So grading এটা হচ্ছে আমরা গ্রেডিং যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা আপনারা চিন্তা করেন, এটাকে আমরা 3 টায়ার একটা গ্রেডিং সিস্টেমের মাধ্যমে ভাগ করি: ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, পুয়ারলি ডিফারেন্সিয়েটেড। সো ওয়েল ডিফারেন্সিয়েটেড মানে হচ্ছে যে এই ক্যান্সারটা নরমাল স্কোয়ামাস সেল, তার যে নরমাল কাউন্টার পার্ট, যে সেল থেকে এটা অরিজিন, দেখতে অনেকটা তার মতোই, এজন্য আমরা বলি ওয়েল ডিফারেন্সিয়েটেড। আর যদি দেখতে এটা একেবারেই অন্যরকম লাগে, তখন এটাকে বলি আমরা পুরলি ডিফারেন্সিয়েটেড। এবং একটা ক্যান্সার যত বেশি পুরলি ডিফারেন্সিয়েটেড হবে, এর মানে হচ্ছে সেটা তত বেশি অ্যাগ্রেসিভ। সো পুরলি ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, দিস ইজ বেটার দেন এ well differentiated carcinoma, this is better than a poorly differentiated carcinoma. এটা অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রেই এটা ট্রু। আর স্টেজিং আমরা করি সাধারণত, যেটা আমরা স্টেজিং করি এটাকে বলি আমরা টিএনএম স্টেজিং। আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই। সো দিস ইজ টিএনএম স্টেজিং। আর টি বলতে আমরা বুঝাই এক্সটেন্ট অফ দ্য প্রাইমারি টিউমার। মোস্ট অফ দ্য কেসেস টি স্টেজিং, এটার মানে হলো টিউমারটার সাইজ। টিউমারটার সাইজ যত বড় হবে, এটা টি তত বেশি হবে। যেমন T3, T4 মানে হচ্ছে অনেক বড়। কোনো হলো ভিসকাসের ক্ষেত্রে, যেমন একটা ইউরিনারি ব্লাডার অথবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এখানে সাইজ ডাজন্ট ম্যাটার। এখানে আমরা দেখি যে টিউমারটা কত ভিতরে ইনভেড করেছে। যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে আমরা একটা টিউমার যদি এটা মাসকুলারিস প্রোপ্রায়াকে ইনভেড করে, তখন এটাকে বলি আমরা T2। আবার এটা মাসকুলারিস প্রোপ্রায়াকে ইনভেড করে একদম সেরোসার কাছাকাছি সাব সেরোসাতে চলে গেছে, তখন এটাকে বলি আমরা T3। যখন সেরোসাকে পেনিট্রেট করে আশেপাশের কোনো অর্গানে সে ইনভেড করেছে, তখন আমরা এটাকে বলি T4। তার মানে টি স্টেজিংটা দুটো ভাগে করা যায়। একটা হলো সাইজ দেখে, মোস্ট অফ দা ক্যান্সারের ক্ষেত্রে সাইজ দেখে আমরা করি। যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে 2 সেন্টিমিটার পর্যন্ত যদি সাইজ হয়, এটাকে আমরা বলি T1। 2 থেকে যদি 5 সেন্টিমিটার পর্যন্ত হয়, এটাকে বলি আমরা T2। এর চেয়ে বড় হলে T3। কিন্তু হলো ভিসকাস যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা ব্লাডার, এগুলোর ক্ষেত্রে আমরা দেখি সাইজ না, আমরা তখন দেখি এটা কত ভিতরে ইনভেড করেছে। এন মানে হচ্ছে লিম্ফ নোড ইনভলভমেন্ট। যত বেশি লিম্ফ নোড ইনভলভমেন্ট হবে, সেটার এন স্টেজিং তত বেশি হবে। আর এম বলতে আমরা বুঝাই প্রেজেন্স অফ মেটাস্ট্যাসিস। যদি মেটাস্ট্যাসিস অন্য অর্গানে মেটাস্ট্যাসিস থাকে, এটাকে আমরা বলি M1। যদি মেটাস্ট্যাসিস না থাকে, তখন আমরা বলি M0। আর যদি মেটাস্ট্যাসিস আমরা কোনোভাবে অ্যাসেস করতে পারছি না, তখন এটাকে আমরা বলি MX। So this is very important. এটাই আমি এতক্ষণ আলোচনা করলাম, টিএনএম স্টেজিং, যেটা আমরা ব্যবহার করি। এবং এই টিএনএম স্টেজিং এর উপরেই আমরা পেশেন্টের ট্রিটমেন্ট প্ল্যানিং করি। এটা হলো একটা ব্রেস্ট ক্যান্সারের টিএনএম স্টেজিং। আপনারা খেয়াল করে দেখেন, T1 এটা একটা ছোট টিউমার, সাইজ ইজ লেস দেন 2 সেন্টিমিটার, সেটাকে বলছি আমরা T1। যখন সাইজটা হবে 2 to 5 সেন্টিমিটার, তখন আমরা বলছি T2। যখন সাইজ ইজ মোর দেন 5 সেন্টিমিটার, তখন আমরা বলছি T3। আর যখন এটা স্কিন অথবা চেস্ট ওয়ালকে ইনভলভ করবে, তখন এটাকে বলবো আমরা T4। তো যত উপরের দিকে যাবে, এটাকে ট্রিটমেন্ট করা তত ডিফিকাল্ট এবং এটার প্রগনোসিস তত খারাপ। লিম্ফ নোডের ক্ষেত্রেও N0 আমরা বলবো, কোনো লিম্ফ নোড মেটাস্ট্যাসিস নাই। N1 মানে হচ্ছে ইপসিল্যাটারাল এক্সিলারি লিম্ফ নোড মেটাস্ট্যাসিস আছে।
N2 মানে হচ্ছে মেটাস্ট্যাসিস তো আছেই, এর সাথে নিম্নগুলো ফিক্স। আর যদি এর পরের লেভেলে মেটাস্ট্যাসিস হয়ে যায়, যেমন সুপ্রাক্লাভিকুলার লিম্ব মেটাস্ট্যাসিস হয়ে যায় এক্সিলার পরে, তখন এটাকে আমরা বলি N3। মেটাস্ট্যাসিসের ক্ষেত্রে M0 মানে হচ্ছে কোনো ডিস্ট্যান্ট মেটাস্ট্যাসিস নাই, M1 মানে হচ্ছে ডিস্ট্যান্ট মেটাস্ট্যাসিস আছে। তো আপনারা এই চার্টটা যদি দেখেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন একটা টিউমারের সার্ভাইভাল, একটা পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট কতদিন সার্ভাইভ করবে, দিস ইজ ডিরেক্টলি রিলেটেড উইথ দিস ক্যান্সার স্টেজিং। যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে স্টেজ 1, এখানে 5 ইয়ার সার্ভাইভাল রেট 96%, আর স্টেজ 4 যেটা মেটাস্ট্যাসিস হয়ে গেছে সেটার 5 ইয়ার সার্ভাইভাল অনলি 18%। So একটা পেশেন্টের ট্রিটমেন্ট প্ল্যানিং এবং প্রগনোসিস, দিস ইজ ডিরেক্টলি রিলেটেড উইথ টিউমার স্টেজিং। সো আমাদের ম্যানেজমেন্ট প্ল্যানিং এর সাথেও এটা রিলেশন আছে। দিস ইজ ইউরিনারি ব্লাডার। আপনারা জানেন ব্লাডারের হিস্টোলজি চিন্তা করেন, প্রথমে থাকে মিউকোসা, মিউকোসার নিচে ল্যামিনা প্রোপ্রিয়া, ব্লাডারে কোনো সাবমিউকোসা থাকে না। ল্যামিনা প্রোপ্রিয়ার পরেই আমরা পাই মাসকুলারিস প্রোপ্রিয়া, তার বাইরে হচ্ছে পেরিটোনিয়াম বা সেরোসা। সো যখন স্টেজ 1 আমরা তখনই বলবো যখন টিউমারটা মিউকোসা এবং ল্যামিনা প্রোপ্রিয়ার মধ্যে লিমিটেড হয়ে আছে, তখন আমরা বলছি স্টেজ 1। স্টেজ 2 আমরা বলবো যখন এটা মাসকুলারিস প্রোপ্রিয়াকে ইনভেড করেছে টিউমারটা, তখন আমরা বলবো স্টেজ 2। এই স্টেজিং এর ইম্পর্টেন্স হচ্ছে স্টেজ 1 টিউমারের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন হচ্ছে আমরা ট্রান্সইউরেথ্রাল রিসেকশন করি সাধারণত অফ দি ব্লাডার টিউমার। স্টেজ 2 যখন মাসল ইনভেশন হয়ে যাবে তখন আমাদের কাছে অপশন হলো, তখন আমাদেরকে সিস্টেক্টমি করতে হয়, মানে পুরো ব্লাডারটা কেটে ফেলতে হয়। এটা আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি যে স্টেজিং এর সাথে ট্রিটমেন্ট কিভাবে রিলেটেড সেটা বোঝানোর জন্য। So now let's start the laboratory diagnosis of tumor. আমরা মূলত তিনটা হেডিং এটাকে ভাগ করি, হিস্টোলজিক এন্ড সাইটোলজিক মেথড। এটাই সবচেয়ে বেশি আমাদের দেশে ব্যবহৃত হয়, most commonly used method in our country. সেকেন্ড মেথড যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার, এখন সারা পৃথিবীতে ইউজ করা হয়, আমাদের দেশেও কিছু বড় বড় ল্যাবে এটা করা হয়, দিস ইজ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। দ্য থার্ড ওয়ান, এটাও এখন খুবই ডেভেলপিং, মলিকুলার এন্ড সাইটোজেনেটিক ডায়াগনস্টিক। এটা আমাদের দেশে খুব বেশি এখনো ডেভেলপ হয়নি, দু একটা সেন্টারে কিছু কিছু হচ্ছে। সো আমাদের দেশে ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ টিউমার মেইনলি বেসড অন হিস্টোলজিক এন্ড সাইটোলজিক মেথড। এটা নিয়ে আমি একটু ডিটেইলস আলোচনা করব। আপনাদের কারো যদি রিলেটেড প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে যে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। Okay, so biopsy, what is biopsy? আপনারা হয়তো অনেকেই জানেন। So biopsy is the removal of a tissue from living organism for histopathological examination. আমরা ক্যান্সার হয়েছে, ক্যান্সারটার টাইপ ডায়াগনোসিস করার জন্য বা গ্রেডিং কত এটা ডায়াগনোসিস করার জন্য একটু টিস্যু কেটে নিলাম। এই যে টিস্যু কেটে নেওয়ার পদ্ধতিটা, এটাকে বলি আমরা বায়োপসি। আর বায়োপসি করার পরে আমরা ডায়াগনোসিস করার জন্য যে পরীক্ষাটা করব সেটা হলো হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। এজন্যই আমরা বলি বায়োপসি ফলোড বাই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। সো বায়োপসি করা হয় লিভিং অর্গানিজম, মানে জীবিত মানুষের শরীর থেকে করা হয়। যদি এটা মৃত মানুষের শরীর থেকে করা হয় তখন এটাকে বলি আমরা অটোপসি। আমাদের দেশে অটোপসি মূলত মেডিকেল লিগ্যাল কিছু অটোপসি করা হয়, কিন্তু বাইরের দেশে যে কোনো ডিজিজ পারসন তার কিন্তু পোস্টমর্টেম অটোপসি করা হয়, যে কি ডিজিজে সে মারা গেল এটা জানার জন্য। সো বায়োপসি টাইপ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন ভাবে আমরা বায়োপসি করতে পারি। সবচেয়ে কমনলি যে দুটো বায়োপসি আমরা করি, একটা হলো ইনসিশনাল বায়োপসি আর একটা এক্সিশনাল বায়োপসি। সো এক্সিশনাল বায়োপসি হচ্ছে পুরো টিউমারটাকে আমরা কেটে ফেলবো, এটাকে বলতেছি আমরা এক্সিশনাল বায়োপসি। যদি পুরো টিউমারটাকে আমরা কাটতে না পারি, হয়তো অনেক বড় একটা টিউমার হয়েছে, এটা পুরোটা এক্সিশন করা ডিফিকাল্ট, বা আমরা এখনো কনফার্ম না এটা কি বিনাইন টিউমার না ম্যালিগন্যান্ট টিউমার, এটা বের করার জন্য আমরা ছোট্ট একটা টিস্যু কেটে নিয়ে আসলাম, এটাকে বলি আমরা ইনসিশনাল বায়োপসি। সো এক্সিশনাল বায়োপসি মানে পুরো টিউমার টিস্যুটাকে কেটে নিয়ে আসা, আর ইনসিশনাল বায়োপসি হলো পুরোটা নয়, একটা অংশ কেটে নিয়ে আসা। পাঞ্চ বায়োপসি, আপনারা পাঞ্চ মেশিন দেখেছেন, পাঞ্চ বায়োপসি মেশিনটা অনেকটা সেই রকম, আমরা স্কিন থেকে খুব কমনলি এটা করি। ইউটেরাইন সার্ভিক্স, ওরাল ক্যাভিটি, ইসোফ্যাগাস, স্টোমাক, ইন্টেস্টাইন সবখান থেকেই পাঞ্চ বায়োপসি করা যায়।
কোর নিডল বায়োপসি, নাও দিস ইজ ওয়াইডলি ইউজড। আমরা একটা ওয়েট বোর্ড নিডল ব্যবহার করি এবং সেই নিডলের মাধ্যমে টিস্যুর একটা লম্বা কোরকে কেটে নিয়ে আসি, এবং দিস কোর নিডল বায়োপসি, এটাকে একসময় আমরা বলতাম ট্রু কাট বায়োপসি বা অনেকে বলেন কোর কাট বায়োপসি। এটা ওয়াইডলি ইউজড ইন ব্রেস্ট। ব্রেস্টের যে কোনো লাম্প ইভালুয়েট করার জন্য এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড খুবই ইউজ হয়, আমাদের দেশেও হচ্ছে। ব্রেস্ট ছাড়াও এটা প্রোস্টেটে করা যায়, লিভারে করা যায়, কিডনিতে করা যায় এবং লাংয়েও করা যায়। তো আরেকটা বায়োপসি আছে কিউরটেজ বায়োপসি। আমরা আপনার নারিকেল যেভাবে কোড়ায় দেখেছেন, নারিকেল কুড়ানি দিয়ে যেভাবে নারিকেল কোড়ায়, এইভাবে অনেকটা কুড়িয়ে কুড়িয়ে টিস্যুকে নিয়ে আসা হয়। এটা আমরা করি এন্ডোমেট্রিয়াল টিস্যুর ক্ষেত্রে। আপনারা সবাই ডিএনসি নাম শুনছেন, ডায়ালিটেশন এন্ড কিউরটেজ। ওই যে কিউরটেজ প্রসিডিউরটা আমরা করলাম, এটাই হলো কিউরটেজ বায়োপসি। সো হিস্টোপ্যাথোলজি, আপনারা জানেন টিস্যু, একটা টিস্যু সেটা অটোলাইজড হয়ে যাবে, সেটাকে আমাদের ফিক্স করতে হবে যাতে টিস্যুটা পচে না যায়, অটোলাইজ না হয়ে যায়। সবচেয়ে কমনলি যেটা আমরা ব্যবহার করি ফিক্সেটিভ হিসেবে, শুধু আমরা না পুরো পৃথিবীতে ইউজ করা হয়, সেটা হলো 10% বাফার্ড ফরমালিন। তো যে কোনো টিস্যু, এটা আপনারা মাথায় রাখবেন, যে কোনো টিস্যু এটাকে ফিক্স করতে হয় 10% বাফার্ড ফরমালিন দিয়ে। নরমাল স্যালাইন দিয়ে কখনোই টিস্যুকে ফিক্স করা যায় না। এটা অনেকেরই একটা মিসকনসেপশন আছে, অনেকে নরমাল স্যালাইনে টিস্যু পাঠান বা ডিস্টিল ওয়াটারে পাঠান, এর ফলে টিস্যু টটোলাইজড হয়ে পচে যায়। এটা থেকে অ্যাকুরেট হিস্টোপ্যাথোলজিক ডায়াগনোসিস দেওয়া যায় না। এছাড়াও আরো কিছু ফিক্সেটিভ ইউজ হয়, যেমন বাফার্ড গ্লুটারালডিহাইড, ইট ইজ পার্টিকুলারলি ইউজড ইন ইলেকট্রন মাইক্রোস্কোপি। জেঙ্কার্স ফ্লুইড, বোয়েন্স ফ্লুইড, এই প্রিজারভেটিভ গুলো খুব এক্সপেন্সিভ, আমরা সাথে এগুলো ব্যবহার করি না। সো মোস্ট কমন ফিক্সেটিভ যেটা আমাদের দেশে সবখানে ব্যবহৃত হয় সেটা হচ্ছে 10% ফরমালিন। তাহলে বায়োপসি টিস্যু আপনারা যখন হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য সেন্ড করবেন, অলওয়েজ রিমেম্বার দিস টিস্যু শুড বি সেন্ট উইদিন 10% বাফার ফরমালিন। আমরা হিস্টোপ্যাথোলজি যে স্টেইন করি, যেটা করে আমরা টিস্যুকে মাইক্রোস্কোপের নিচে দেখি, মোস্ট কমন স্টেইন হচ্ছে হেমাটক্সিলিন এন্ড ইওসিন। হেমাটক্সিলিন এটা নিউক্লিয়াসের স্টেইন নেয় এবং কালারটা হয় অনেকটা এরকম পার্পল কালার। আর ইওসিন এটা হলো সাইটোপ্লাজমের স্টেইন নেয়, কালারটা অনেকটা পিঙ্ক টু রেড। এছাড়াও আমরা কিছু স্পেশাল স্টেইন করতে পারি, যেমন একটা হলো পারায়োনিক অ্যাসিড শিল স্টেইন, পার্লসকুশিয়ান ব্লু স্টেইন, কঙ্গোরোয়েল স্টেইন, পিএস স্টেইন। এটা এটা দিয়ে আমরা অ্যাডেনোকার্সিনোমাকে দেখতে পারি, ফাঙ্গাস দেখতে পারি। পার্লসকুশিয়ান ব্লু, এটা দিয়ে আমরা আয়রনকে স্টেইন করি, এবং কঙ্গো রেড, এটা দিয়ে আমরা অ্যামাইলয়েডকে স্টেইন করি। সেগুলো খুবই বেসিক। আপনাদের এগুলো কিন্তু বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন এক্সামেও এই প্রশ্নগুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি আসে। So second procedure for laboratory diagnosis of tumor is cytology. এটা আমাদের দেশে খুবই widely used হয়। আপনারা সবাই FNSC নাম জানেন, fine needle aspiration cytology। সো নামের মধ্যেই আছে this is a cytology procedure। এই সাইটোপ্যাথোলজি বা সাইটোলজিকে আমরা তিন ভাগে ভাগ করি। প্রথমটা হলো এক্সফোলিয়েটেড সাইটোলজি। আপনারা জানেন নরমাল আমাদের বডির ভিতরে কন্টিনিউয়াসলি সেলের এক্সফোলিয়েশন হচ্ছে, মানে সেল ঝরে পড়তেছে। এই এক্সফোলিয়েটেড সেলগুলো নিয়ে আমরা এক্সামিনেশন করে বুঝতে পারি যে ওই আশেপাশের অর্গানে কোনো ক্যান্সার আছে কিনা। যেমন প্লুরাল ফ্লুইড, এখানে এটা অ্যানালাইসিস করে আমরা দেখতে পারি এর ভিতরে অনেক সময় এক্সফোলিয়েটেড পালমোনারি সেল, লাংয়ের সেল এগুলো থাকে, বা অনেক সময় মেটাস্টাসিসে বিভিন্ন সেল আসে সেগুলো থাকে। এটা অ্যানালাইসিস করে আমরা ডায়াগনোসিস করতে পারি এর মধ্যে কোনো ক্যান্সার সেল আছে কিনা। So most commonly used cytopathology technique is aspiration cytology. এটাকে আমরা অ্যাসপিরেশন করতেছি কারণ আমরা একটা ফাইন নিডল ব্যবহার করি, সেই নিডলটা ওই লাম্পের মধ্যে ঢুকিয়ে একটা নেগেটিভ প্রেসার দিয়ে আমরা ওই টিউমার ফ্লুইডটাকে অ্যাসপিরেট করে নিয়ে আসি। এজন্য এটার নাম হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। আর থার্ড টাইপ অফ সাইটোলজি, এটা হলো অ্যাব্রেসিভ সাইটোলজি। আমরা প্যাপ স্মিয়ারের ক্ষেত্রে এটা ব্যবহার করি। আপনারা জানেন সার্ভাইকাল স্মিয়ার, এটা একটা নাম। আমরা সার্ভিক্সের ওখানে একটা স্প্যাচুলা ঢুকাই, সরি এটা উডেন স্প্যাচুলা। ওই স্প্যাচুলাটাকে আমরা 360 ডিগ্রি রোটেট করি এবং সার্ভিক্সে একটা মাইল্ড অ্যাব্রেশন করি। এই অ্যাব্রেশনের কারণে কিছু সেল ডিটাচ হয়ে চলে আসে আমাদের কাছে, ওইটাকে আমরা স্টেইন করে দেখি। So pap smear or cervical smear, this is a classic example of abrasive cytology. সো সাইটোলজিতে আমরা ফরমালিন ব্যবহার করতে পারি না, এখানে ফিক্সেটিভ হিসেবে আমরা ব্যবহার করি বিভিন্ন অ্যালকোহল, ইথানল, মিথানল অথবা প্রোপানল।
আর সাইটোলজিতে আমরা হেমাটক্সিলিন বা ইওসিন স্টেইন, যেটা আমরা হিস্টোপ্যাথোলজিতে করেছিলাম, সেটা করতে পারি না। এখানে সবচেয়ে কমনলি যে স্টেইনটা করা হয় সেটা হচ্ছে প্যাপানিকুলো স্টেইন। এই স্টেইনটাই সবচেয়ে কমনলি করা হয়। এছাড়াও রোমানস্কি স্টেইন এবং লিশম্যান স্টেইনও করা যেতে পারে। সো প্যাপ স্মিয়ার, এটা আমি গতদিন আপনাদেরকে বলি যে এটা ট্র্যাক প্যাথোলজি করানোর সময় বলেছিলাম, দিস ইজ এ স্ক্রিনিং টেস্ট এবং দিস ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ অ্যাগ্রেসিভ সাইটোলজি। আমরা একটা ওমেনের সার্ভিক্সে, এটা হলো একটা স্প্যাচুলা, এটার নাম হলো আয়ার স্প্যাচুলা। অনেক জায়গায় আপনাদের অস্পিতে এটা আসে, গাইনিতেও আসতে পারে। এই স্প্যাচুলাটা আমরা ইনসার্ট করি সার্ভিক্সে এবং এই স্প্যাচুলাটাকে 360 ডিগ্রি আমরা রোটেট করি। এই রোটেশনের কারণে একটা মাইল্ড অ্যাব্রেশন হয় সার্ভিক্সে এবং এই অ্যাব্রেশনের কারণে কিছু সেল ডিটাচড হয়ে চলে আসে, সেটাকে আমরা স্লাইডে নিয়ে স্মিয়ার বানাই এবং স্টেইন করে দেখি। সো এটাই হলো ক্লাসিক এক্সাম্পল অফ অ্যাব্রেসিভ সাইটোলজি, যেটাকে আমরা বলি প্যাপ স্মিয়ার অথবা সার্ভাইকাল স্মিয়ার। সো বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ আমরা ব্যবহার করি এই হিস্টোপ্যাথোলজিক্যাল বা সাইটোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করার জন্য। সবচেয়ে কমনলি আমরা যেটা ব্যবহার করি সেটা হলো লাইট মাইক্রোস্কোপ, এটাই কমনলি আমরা ইউজ করি। বাকিগুলো সবগুলোই স্পেশালাইজড মাইক্রোস্কোপ, আসলে ডিটেইলস বলার সময় আমার নাই। তো ফ্রোজেন সেকশন বায়োপসি, আমি জাস্ট আপনাদেরকে বেসিক কনসেপ্টটা বলতেছি। ফ্রোজেন সেকশন বায়োপসি বেসিক কনসেপ্ট, এটার ডেফিনেশন দেখেন, ইট ইজ আ হিস্টোলজিক্যাল টেকনিক টু প্রোভাইড ইন্ট্রা অপারেটিভ ডায়াগনোসিস। সো সাধারণত আমরা বায়োপসি করি বা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করি পোস্ট অপারেটিভলি, অপারেশনের পরে এটাকে আমরা এক্সামিন করে দেখি। বাট ফ্রোজেন সেকশন বায়োপসি, দিস ইজ ইন্ট্রা অপারেটিভ ডায়াগনোসিস, মানে অপারেশনের মধ্যেই আমরা সার্জনকে জানাই দেই যে এটা বিনাইন না ম্যালিগন্যান্ট টিউমার। হয়তো একটা পেশেন্টের অপারেশন হচ্ছে, যেমন আমরা কমনলি পাই ওরাল ক্যান্সারের ক্ষেত্রে ফ্রোজেন সেকশন বায়োপসি করা হয়। সো ওরাল ক্যান্সার এই ম্যালিগন্যান্সির এক্সটেনশন দেখার জন্য ওনারা প্রথমে একটা এক্সিশন করেন। এক্সিশন করে এটার বিভিন্ন মার্জিনকে আমাদেরকে বিভিন্নভাবে ওনারা লোকেট করে দেন, ইন্ডিকেট করে দেন, এটা সুপিরিয়র মার্জিন, এটা ইনফিরিয়র মার্জিন, এটা ল্যাটারাল মার্জিন, এটা অ্যান্টেরিয়র মার্জিন। ওনারা সাথে সাথে টিস্যুটা আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যেই এটা এক্সামিনেশন করি এবং এক্সামিনেশন করে ওনাদেরকে জানাই দেই, ইয়েস দিস ইজ এ কেস অফ ক্যান্সার, এবং এই যে ক্যান্সারটা হয়েছে এটার সবগুলো মার্জিন ফ্রি আছে, বাট অ্যান্টেরিয়র মার্জিন ইজ ইনভলভড, তার মানে ওই মার্জিনটাতেও ক্যান্সার পাওয়া যাচ্ছে। এটার মানে হচ্ছে সার্জন শুড এক্সটেন্ড হিজ অপারেশন ইন দ্য অ্যান্টেরিয়র ভিউ। এর মানে হচ্ছে ওনার অ্যান্টেরিয়র সাইডে ক্যান্সারের অপারেশনটা কমপ্লিট হয় নাই, ওনাকে আরো অপারেশন করে আরো কিছু টিস্যু কাটতে হবে। সো এই পুরো ঘটনাটা ঘটতেছে, রোগী অপারেশন টেবিলেই আছে এর মধ্যেই 15 থেকে 20 মিনিটের মধ্যে। তো দিস ইজ দ্য বেসিক অফ ফ্রোজেন সেকশন বায়োপসি। এটা আমরা ওরাল ক্যান্সারের ক্ষেত্রে করতে পারি। আমরা হার্টস্ট্রাং ডিজিজ, আপনারা জানেন এটার আরেকটা নাম হচ্ছে এক গ্যাংলিয়নিক মেগা কোলন। কোলনের একটা পোর্শনে গ্যাংলিয়ন সেল থাকে না, কিন্তু কতদূর পর্যন্ত গ্যাংলিয়ন সেল আছে বা নাই এটা সার্জনের বোঝা ডিফিকাল্ট। তো উনি একটা জায়গা কেটে আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা ফোনে ওনাকে জানাই দিই যে আপনি যে পর্যন্ত কেটেছেন এই মার্জিনে গ্যাংলিয়ন সেল অ্যাবসেন্ট। এর মানে হচ্ছে আপনাকে আরো এক্সিশন করতে হবে গ্যাংলিয়ন সেল আনার জন্য। বা আমরা বলে দেই যে গ্যাংলিয়ন সেল ইজ প্রেজেন্ট ইন মার্জিন, এটার মানে হচ্ছে আপনার অপারেশন ইজ কমপ্লিট। সো দিস ইজ দ্য বেসিক অফ ফ্রোজেন সেকশন বায়োপসি। অনেক সময় আমরা ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে আমরা বলে দেই যে এটা বিনাইন টিউমার না এটা ম্যালিগন্যান্ট টিউমার। যদি বিনাইন টিউমার হয় তার মানে হচ্ছে আপনার অপারেশন কমপ্লিট, যদি ম্যালিগন্যান্ট টিউমার হয় তখন ওনাকে অপারেশনকে এক্সটেন্ড করতে হয়, আরো কিছু অপারেশন করতে হয়। সো ওভারিয়ান টিউমারের ক্ষেত্রেও ফ্রোজেন সেকশন বায়োপসি খুবই কমনলি করা হয়। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমাদের প্রেজেন্টেশনে। টিউমার মার্কার, অ্যাকচুয়ালি দিস আর সাম বায়োকেমিক্যাল মার্কার যেটা ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে করা হয়, এবং কমন কিছু টিউমার মার্কারের এখানে ইলাবোরেট করা আছে। যেমন আলফা ফিটোপ্রোটিন, দিস ইজ এ টিউমার মার্কার অফ hepatocellular cancer and ovarian non-seminimatous germ cell tumor। তার মানে একটা পেশেন্টকে আমরা ক্লিনিক্যালি মনে করতেছি দিস ইজ এ কেস অফ প্রাইমারি হেপাটোসেলুলার ক্যান্সার অর হেপাটোমা, আমরা তাকে আলফা ফিটোপ্রোটিন করতে দিব। যদি আমরা দেখি তার আলফা ফিটোপ্রোটিন রেজড, সো মোটামুটি ভাবে আমাদের একটা ধারণা হয়ে যাবে প্রবাবলি দিস ইজ এ কেস অফ হেপাটোসেলুলার কার্সিনোমা। তো টিউমার মার্কার গুলো আপনারা যখন করবেন আপনাদের মনে রাখতে হবে এগুলো কিন্তু কোনো কনফার্মেটরি মার্কার না, দে আর সাপোর্টিভ। আপনাকে অন্যান্য ইনভেস্টিগেশন করে এটা কনফার্ম করতে হবে, কিন্তু সামটাইমস টিউমার মার্কারস আর ভেরি ইম্পর্টেন্ট।
to gives a clue of the origin of the cancer. আরো কিছু টিউমার মার্কার আছে যেমন ক্যালসিটোনিন, this is a tumor marker of medullary carcinoma of thyroid. CA125, this is a tumor marker of ovarian cancer. Carcinoembryonic antigen, this is a tumor marker of colorectal cancer. Prostate specific antigen, this is a tumor marker of prostate cancer. এগুলো কিন্তু আপনাদের বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম বা আপনাদের এমবিবিএস অবজেক্টিভ এগুলো কিন্তু খুবই ফ্রিকোয়েন্টলি আসে। সো ক্যান্সারকে স্ক্রিনিং করার জন্য আমরা কিছু টেস্ট করি, যেমন সবচেয়ে সফল কয়েকটা স্ক্রিনিং টেস্ট হলো নাম্বার 1 প্যাপ স্মিয়ার ফর সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং করার জন্য আমরা ম্যামোগ্রাম করি, এবং কোলন ক্যান্সারকে স্ক্রিনিং করার জন্য আমরা কোলোনোস্কোপি করি। সো ট্রিটমেন্ট অফ ক্যান্সার, এটা আমার বিয়ন্ড মাই স্কোপ, এটা ডিটেইলস আলোচনা করার আসলে সময় আমার নাই। এটা আপনাদের যখন মেডিসিন বা অনকোলজি রিলেটেড ক্লাস হবে তখন আপনারা জেনে নেবেন। সো দিস ইজ ইম্পর্টেন্ট, হিস্টোপ্যাথোলজি রিকুইজিশন ফর্ম। আপনি যখন একটা বায়োপসি নেওয়ার পরে এটা হিস্টোপ্যাথোলজি করার জন্য ওই স্যাম্পলটাকে পাঠাবেন, আপনাকে একটা রিকুইজিশন ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের বেশিরভাগ সার্জনরাই এই হিস্টোপ্যাথোলজি রিকুইজিশন ফর্মটা পুরো করেন না, এবং এই জন্য অনেক সময় ডায়াগনোসিসের বিভিন্ন সমস্যা হয়। সো অলওয়েজ ফিল আপ দি হিস্টোপ্যাথোলজি রিকুইজিশন ফর্ম। কয়েকটা ইনফরমেশন আপনাদের থাকতেই হবে, যেমন পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি ছিল, আপনি যে অপারেশনটা করেছেন এটার ইন্ডিকেশন কি ছিল, আপনি যে স্যাম্পলটা পাঠাচ্ছেন এটা কি ধরনের স্যাম্পল, এটা কি মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি নাকি লাম্পেক্টমি, নেম অফ দ্য অপারেশন, ইন্ডিকেশন অফ দ্য অপারেশন, এবং এর সাথে অ্যাসোসিয়েটেড রেডিওলজিক্যাল ফাইন্ডিং, যেমন এই পেশেন্টের ম্যামোগ্রামে কি পাওয়া গিয়েছিল, একটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, এর সাথে টিউমার মার্কার যদি করা হয় বা বায়োকেমিক্যাল অন্য কিছু করা হয় সেই অ্যাসোসিয়েটেড ল্যাবরেটরি ফাইন্ডিং গুলো, এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এই সব কিছু রিকুইজিশন ফর্মে ফিল আপ করে দিতে হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের সার্জনরা এটা ফিল আপ করেন না, এবং এই জন্যই অনেক সময়ই বায়োপসি রিপোর্টের ক্ষেত্রে ভুল রিপোর্ট হয়। বায়োপসি রিপোর্টের যে ভুল রিপোর্ট হয় এটার অন্যতম প্রধান কারণ হলো এই হিস্টোপ্যাথোলজি রিকুইজিশন ফর্ম ফিল আপ না করা। সো দিস শুড বি ফিল আপ। আমি আশা করবো আপনারা যারা এই লেকচার শুনতেছেন আপনারা ভবিষ্যতে যখন ডাক্তার হবেন অবশ্যই একটা বায়োপসি স্যাম্পল পাঠানোর সময় অ্যাটলিস্ট ওই স্যাম্পলটার নাম, ইন্ডিকেশন অফ অপারেশন এবং নেম অফ অপারেশন, এবং পেশেন্টের রিলেভেন্ট ক্লিনিক্যাল, রেডিওলজিক্যাল এন্ড বায়োকেমিক্যাল ফাইন্ডিং, এবং অ্যাট লাস্ট ইউর প্রভিশনাল আর ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এই জিনিসগুলো লিখে আপনারা অবশ্যই পাঠাবেন। এবং এই স্যাম্পলটাকে অবশ্যই আপনারা পাঠাবেন 10% বাফার্ড ফরমালিনে। এই ফরমালিনে পাঠানোর কারণে অনেক সময় টিস্যু অটোলাইজড হয়ে যায় এবং একটা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট ভুলও হয়ে যেতে পারে। So this is very very important. So this is all about my presentation. আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে যে প্রশ্ন করতে পারেন, হয়তো পরে আপনাদের প্রশ্ন মনে পড়তে পারে তখন আপনারা করতে পারেন, আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। So this is all about my presentation. Thank you everyone for your patient hearing. Assalamu alaikum. Good night.